ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে চড়ছে রাজনৈতিক তরজার পারদ। সোমবার একটি কর্মসূচি থেকে ফেরার পথে ভবানীপুরে জনসংযোগ সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিনই মনোনয়ন পেশ করেন ভবানীপুরের বিজেপি ও সিপিএম প্রার্থী। নামে উপনির্বাচন, কিন্তু উত্তাপ বিধানসভা নির্বাচনের থেকে এতটুকুও কম নয়। কারণ কেন্দ্রের নাম ভবানীপুর আর তৃণমূল প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি ময়দানে নামিয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে, আর সিপিএম এর বাজি তরুণ আইনজীবী শ্রীদীপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন। সোমবার একটি কর্মসূচি থেকে ফেরার পথে ভবানীপুরের 73 নম্বর ওয়ার্ডে গাড়ি থেকে নেমে ছোট্ট করে জনসংযোগও সেরে নেন তিনি। 4 জনের বেশি যাওয়া যাচ্ছে না, কোভিড প্রোটোকল মেনে আমি গাড়ি নিয়ে যতটা পারছি টুকটাক ঘুরছি। হোম গ্রাউন্ডে তৃণমূল নেত্রীর জয়ের ব্যাপারে পুরো দস্তুর আত্মবিশ্বাসী তৃণমূল। ওইবারে ইলেকশন একটা ওরা কৌশল করেছিল, সেই কৌশলে ওরা প্রচুর অর্থ ব্যয় করেছিল, প্রচুর বহিরাগতকে নিয়ে এসেছিল। এসব কৌশলগুলো আমরা জেনে গেছি। প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে সারা ভারতবর্ষের একটা উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন তার প্রকল্পের মধ্যে দিয়ে। এবারে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন এবং 8টা ওয়ার্ডেই জিতবেন। সোমবার মনোনয়ন পেশ করেন ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীদীপ বিশ্বাস ও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবানীপুরও এবারে মানুষ যদি ভোট দিতে পারে, এখানেও গণতন্ত্রের জয় হবে এবং বিজেপি জিতবে। দলীয় প্রার্থীর জয়ের দাবি করতে গিয়ে বিজেপি টানছে বিধানসভা নির্বাচনের ওয়ার্ড ভিত্তিক পরিসংখ্যানকে। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের মার্জিন ছিল 28,719, কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 2টিতে লিড পেয়েছিল বিজেপি। 2019 সালের লোকসভা ভোটের ফলের নিরিখে এই 8টি ওয়ার্ডের মধ্যে 6টিতেই এগিয়ে ছিল বিজেপি। এনশিওর করতে হবে কি প্রত্যেকটা মানুষ এই ভোটের আগে যাতে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হোক। ভ্যাকসিন না দিলেও কোনো রাজনৈতিক দলের পুলিং এজেন্ট যাতে ওর ভিতরে না বসতে পারেন। মুখ্যমন্ত্রী ইলেকশন লড়ছেন, রাজ্য সরকারের কর্মচারী নিজের দলের যারা ওদের ইউনিয়নের লোকেদেরকে এই ডিউটিতে 3টে জায়গায় যে ইলেকশন হচ্ছে লাগানোর চেষ্টা হচ্ছে। সেখানে আমরা ইলেকশন কমিশনকে বলেছি কি কেন্দ্রীয় সরকারের যারা এমপ্লয়ি আছেন তাদেরকে দেওয়া হোক। উনি সরকারি বিজ্ঞাপন দিয়ে করছেন, এখন পর্যন্ত ইলেকশন কমিশন তাকে ওখান থেকে সরায়নি। 40 কোম্পানি এখানে প্যারামিলিটারি রাখতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে বিগত ভোটগুলিতে ভবানীপুরে বিজেপির ভোট বাড়ার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিল অবাঙালি ভোট ব্যাংক। কৌশলগতভাবে এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। এই বিপুল জয়ের পরে ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত এবং সেটা কোনো চ্যালেঞ্জের ব্যাপার নয়। চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে যে মার্জিনে শোভনদেব চ্যাটার্জি জিতেছেন তার থেকে আরও কত বাড়াতে পারেন। বিজেপি যে দুটো ওয়ার্ডে এগিয়ে আছে সেই দুটো ওয়ার্ড থেকে কতখানি ভোট ছিনিয়ে নিতে পারেন এবং কতখানি বেশি মার্জিনে তিনি জিততে পারেন, সেটাই তার কাছে চ্যালেঞ্জ। 2011 সালের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে সুব্রত বক্সী জিতেছিলেন 49,906 ভোটে। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যবধান আরও বাড়িয়ে করেন 54,213। এবার কি হবে, উত্তর জানা যাবে 3রা অক্টোবর। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। ভবানীপুর মামলা দ্রুত শুনানির আর্জিতে সায় নেই হাইকোর্টের। নির্বাচনী বিজ্ঞপ্তি জারির এতদিন পরে কেন এসেছেন প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। বাকি 4টি কেন্দ্রে উপনির্বাচনের দাবিতে করা মামলাও খারিজ করল আদালত। 30 সেপ্টেম্বর উপনির্বাচন হবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। হাতে মাত্র 2.5 সপ্তাহ। প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো দল। গত সপ্তাহে মনোনয়ন দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মনোনয়ন জমা দিলেন বিজেপি ও বাম প্রার্থী। এই পরিস্থিতিতে ভবানীপুরের উপনির্বাচন সংক্রান্ত মামলায় দ্রুত শুনানিতে সায় দিল না কলকাতা হাইকোর্ট। গত 4 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু 5 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও শুধুমাত্র ভবানীপুরের নাম ঘোষণা করায় সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। বিবৃতি দিয়ে রাজ্যের মুখ্য সচিবের দেওয়া চিঠির কথা জানায় নির্বাচন কমিশন। মুখ্য সচিবের সেই চিঠির বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে দায়ের হয় জনস্বার্থ মামলা। 15 সেপ্টেম্বর শুনানি চেয়ে আর্জি জানান 2 মামলাকারী।
যার প্রেক্ষিতে সোমবার পাল্টা প্রশ্ন তোলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মামলাকারীদের উদ্দেশ্যে এদিন তিনি জানতে চান, বিজ্ঞপ্তি জারির এত পরে কেন আদালতে এসেছেন, আগে আসেননি কেন? এরপরই দ্রুত শুনানির আর্জিতে সায় না দিয়ে আদালত জানিয়ে দেয় আগামী সোমবার 20 তারিখ মামলার পরবর্তী শুনানি হবে। যে নির্বাচন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবেন, সেই নির্বাচন কমিশনই এইরকম একটা বায়াস সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা গণতন্ত্রের জন্য চূড়ান্তভাবে বিপদ। অন্যদিকে 7টি বিধানসভা কেন্দ্রে একসঙ্গে ভোট চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী। এদিন সেই মামলা খারিজ করে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। পেগাসাস মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল না কেন্দ্র। সরকারের যুক্তি, এতে জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত রয়েছে। নাগরিকের মৌলিক অধিকারের লঙ্ঘন সম্পর্কিত তথ্য সরবরাহ করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য। পাল্টা সওয়াল মামলাকারীর আইনজীবীর। চলতি সপ্তাহে অন্তর্বর্তী রায় জানালো সর্বোচ্চ আদালত। এই যুক্তি দেখিয়ে পেগাসাস মামলায় আদালতে হলফনামা জমা দিল না মোদী সরকার। পাল্টা সুপ্রিম কোর্টও কড়া অবস্থান নিয়ে জানিয়ে দিল চলতি সপ্তাহে অন্তর্বর্তী রায় দেওয়া হবে। বিরোধী দলের হেভিওয়েট নেতা, ভোট কুশলী থেকে সাংবাদিক সমাজকর্মী, একাধিক ব্যক্তির বিরুদ্ধে ইসরায়েলি স্পাই সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে নজরদারির অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। এই অভিযোগে জোরালোভাবে সরব কংগ্রেস থেকে তৃণমূল, একাধিক বিরোধী দল। রাহুল গান্ধী বারবার মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন করেছেন, কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানাক তারা পেগাসাস স্পাইওয়্যার ইসরায়েলি সংস্থা এনএসওর কাছ থেকে কিনেছে কিনা। এ নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়। আর এই মামলাতেই মোদী সরকার সুপ্রিম কোর্টে কি তথ্য পেশ করে তা জানতেই মুখিয়েছিল গোটা দেশ। কিন্তু জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে কোনো হলফনামা জমাই দিল না কেন্দ্র। সোমবার প্রধান বিচারপতি এনভি রমন্নার নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চের সামনে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়ে দেন, কেন্দ্রের অবস্থান হলো এ নিয়ে হলফনামায় তথ্য দিলে তা জাতীয় স্বার্থের বিরুদ্ধে হবে। তিনি আরও বলেন, সরকার পেগাসাস ব্যবহার করেছে কিনা এভাবে তা হলফনামায় বলা যায় না বা বিতর্ক করা যায় না। তবে এ নিয়ে তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করার কথা বলেন সলিসিটর জেনারেল। মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল পাল্টা প্রশ্ন তোলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই কি করে তদন্ত কমিটি করতে পারে? পাশাপাশি তিনি বলেন, নাগরিকের মৌলিক অধিকারের লঙ্ঘন সম্পর্কিত তথ্য সরবরাহ করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য। সেক্ষেত্রে সরকার পেগাসাস ব্যবহার করেছে কিনা সেই তথ্য দিতে অস্বীকার করা ন্যায় বিচারের জন্য ক্ষতিকর। এদিন আদালতে সলিসিটর জেনারেল জানান, সংসদে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই কোনো রকম নজরদারির অভিযোগ খণ্ডন করেছেন। পাশাপাশি তিনি প্রস্তাব দিয়ে বলেন, কেন্দ্রের তৈরি বিশেষজ্ঞ কমিটিতে কোনো সরকারি ব্যক্তি থাকবেন না। তাতে রাজি হননি মামলাকারীরা। কংগ্রেসের প্রশ্ন, কেন আদালতে মোদী সরকার জানাচ্ছে না যে পেগাসাস সফটওয়্যার তারা কিনেছে কিনা? কি লুকোচ্ছে বিজেপি? पेगासस देश के किसी मिनिस्ट्री ने खरीदा है कि नहीं, और अगर खरीदा है तो हमारे देश के जो 4 आधार स्तंभ है उसको आप डेंट क्यों देना चाहते हो? और अगर नहीं खरीदा है, भारत के लोगों पे उस हथियार का प्रयोग कैसे हुआ? एक जांच की सख्त आवश्यकता है। এই যে কথাগুলো বলা হচ্ছে সব ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটির দোহাই দিয়ে পার্লামেন্টকে জানাবে না, অন্যান্য দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সঙ্গে এগুলো ইনফরমেশন পাস অন করা যাবে না, এটা গণতন্ত্রে হয় না। সবারই মুখোশ খুলে যাবে বলে ওরা আজকে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আগডুম বাগডুম বলছে। ওটা বিজেপি সরকার নয়, ওটা ভারত সরকার, পশ্চিমবঙ্গের মতো নয় যে তৃণমূল সরকার। তো সেক্ষেত্রে সরকার যখন একটা হলফনামা দিয়েছে, কতটা দেওয়া যাবে কতটা জানানো যাবে না, যখন সেটা সরকার তাদের স্ট্যান্ড সুপ্রিম কোর্টের সামনে রেখেছে। দুপক্ষের সওয়াল শুনে এদিন রায় সংরক্ষিত রাখেন প্রধান বিচারপতি এনভি রমন্না। তিনি বলেন, দুপক্ষকে নিজেদের বক্তব্য রাখার সমান সুযোগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার হলফনামা পেশ করতে চাইছে না। এই পরিস্থিতিতে আমরা 2-3 দিনের মধ্যে অন্তর্বর্তী রায় দেব। যদি কেন্দ্র পেগাসাস না কিনে থাকে, না ব্যবহার করে থাকে, অর্থাৎ কারো ফোন যদি ট্যাপ না করে থাকে, তাহলে তো এই ঢাক ঢাক কুকুরের কোনো ব্যাপারই ছিল না। সুতরাং নীরবতার মাধ্যমে তারা একটা অদ্ভুত ধরনের কৌশলী পদক্ষেপ নেবেন, যেটা বিতর্ক থামাতো দূরের কথা, বিতর্ককে আরো অনেক বেশি গুণ বাড়িয়ে দেবে। কেন্দ্রের হলফনামা জমা না দেওয়ার সিদ্ধান্তের পর ফোন হ্যাকিং অভিযোগ ঘিরে বিতর্ক আরও জোরালো হলো। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। রেজাল্ট কেন এখনো অসম্পূর্ণ? ক্লাস হয়নি অথচ সাপ্লিমেন্টারি কেন? এই প্রশ্ন তুলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজের পড়ুয়াদের একাংশ। দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ নিয়ে প্রতিক্রিয়া এড়িয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, আগামীকাল বিষয়টি নিয়ে আলোচনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আদালতে মিলল স্বস্তি, পর্ষদ সভাপতি দ্রুত পদক্ষেপে খুশি হাইকোর্ট। আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুল প্রশ্নের মামলায় শেষ পর্যন্ত আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। সোমবার আদালতে সশরীরে উপস্থিত থাকার জন্য শুক্রবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, আদালতে হাজিরার এই নির্দেশের পরই নিয়োগপত্র হাতে পান মামলাকারী চাকরি প্রার্থীরা। আর পর্ষদ সভাপতির এই দ্রুত পদক্ষেপে সন্তুষ্ট হয় আদালত। এদিন মানিক ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এটা কোনো নাগরিকের সঙ্গে নাগরিকের অহংবোধের লড়াই নয়। যারা মামলা করেছেন তারা আপনার থেকে অনেক ছোট। আপনি একটি আইন কলেজের অধ্যক্ষ ছিলেন, এখানে অনেকেই আপনার ছাত্র। আদালত অবমাননার দায়ে আপনাকে ডেকে পাঠানো হবে, এটা ভালো লাগে না। যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করুন। এখন সম্ভব না হলে ভবিষ্যতে যে শূন্য পদগুলি তৈরি হবে সেখানে নিয়োগের ব্যবস্থা করুন। এই চাকরি প্রার্থীরা কতদিন আর লড়াই করবে? আপনার প্রচুর ক্ষমতা, আপনার সঙ্গে কতদিন লড়াই করতে পারবে? জবাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেন, এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আদালতের সামনে হাজিরা দিতে হচ্ছে। মামলাকারীরা আমার সন্তান সম। 2014 সালের প্রাথমিকের টেট হয় 2015 সালের অক্টোবরে। সেই পরীক্ষায় 6টি প্রশ্নে ভুল ছিল বলে মামলা দায়ের হয়। 2018-তে ওই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ভুল থাকা 6টি প্রশ্নের উত্তর দিলেই পরীক্ষার্থীকে পুরো নম্বর দিতে হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখে। 2020 ডিসেম্বরে অনেককেই নিয়োগপত্র দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু অভিযোগ ওঠে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অনেক পরীক্ষার্থীকেই ওই ভুল 6টি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হয়নি। ফলে চাকরি হাতছাড়া হয় বহু পরীক্ষার্থীর। এরপর তাদের অনেকেই নতুন করে আদালতের দ্বারস্থ হন। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।